আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এই অধ্যায়ের এটি পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে থাকবে 218 থেকে 223 পৃষ্ঠার আলোচনা ও বেশ কিছু কাজ রয়েছে তার সমাধান। তো শুরু করছি 218 পৃষ্ঠা থেকে। এখানে প্রথমেই আমরা সাইক্লোনের সময় বাতাসের গতিবেগ, অর্থাৎ এখানে একটা সমুদ্রের ছবি দেখতে পাচ্ছি যেখানে সাইক্লোন সংগঠিত হচ্ছে, আর এদিকে কোনো দেশের রাজধানীর জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ রাজধানীর একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা অসংখ্য গাড়ি দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে এখানে যেটি বলা হয়েছে, চিত্র 10.5 দেখে তোমরা কি কিছু ধারণা করতে পারছো? সহপাঠীর সঙ্গে আলাপ করো, তোমাদের ভাবনাটা সংক্ষেপে লিখে শিক্ষককে দেখাও। এই দুটি ছবি দেখে শিক্ষার্থীরা ভাববে এবং তাদের কি ভাবনা সেটি লিখে শিক্ষককে দেখাতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষার্থী বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে পারে। তো এখানে যেহেতু আমরা তথ্য প্রযুক্তি অর্থাৎ পরিসংখ্যানের একটি চ্যাপ্টারের সমাধান করব, এখানে মূলত আলোচনা করতে হবে পরিসংখ্যান ভিত্তিক, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কেন্দ্রীয় প্রবণতা নিয়েই এখানে ভাবনা চিন্তাটা করতে হবে। তো এখানে আমরা কি কি ভাবতে পারি, যেখানে বাতাসের গতিবেগ কত, সর্বোচ্চ কত বা সর্বনিম্ন কত, আবার এইদিকে আমরা জনসংখ্যার ঘনত্ব কত, গড় ঘনত্ব কত, দেশের অন্যান্য এলাকায় ঘনত্ব কত, তার থেকে এখানে রাজধানীতে ঘনত্ব বেশি। এ ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা কিন্তু এখানে উপস্থাপন করতে পারি অথবা আমাদের ভাবনাতে থাকতে পারে। তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি আমাদের ভাবনা। সাইক্লোনের সময় সাইক্লোন কেন্দ্রে বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকে। আমাদের যে ভাবনা যে সাইক্লোন যেখানে ঘটিত হয় বা সংগঠিত হয় সেখানে বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকে। সাইক্লোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই যেখানে আমরা সাইক্লোনের চোখ দেখতে পাচ্ছি, এই বিন্দুটাকে কেন্দ্র করেই কিন্তু এই সাইক্লোন ঘুরে থাকে। এটা এক একজনের ভাবনা কিন্তু এক এক রকম হবে, তাই এই উত্তরগুলো অবশ্যই ভিন্ন ভিন্নভাবেই দিতে হবে। একটি দেশের মোট গড় জনসংখ্যা অপেক্ষা রাজধানীর গড় জনসংখ্যা বেশি। তো এখানে রাজধানীতে স্বভাবতই বেশি লোক বা অধিক লোক বসবাস করে। একটা দেশের গড় জনসংখ্যা যাই হোক না কেন, রাজধানীতে কিন্তু গড় জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। তো আমরা এই ধরনের চিন্তাভাবনা এখানে লিখে দিতে পারি। তারপর আমরা যদি অবিন্যস্ত উপাত্তগুলোকে একটি গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করি, তাহলেও দেখা যাবে মাঝামাঝি কোনো একটি শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা রয়েছে। মূলত সংখ্যাগুলোর কাছাকাছি অবস্থানই হলো কেন্দ্রীয় অবস্থান। এখানে একটু রিডিং করতে হবে। তো এখানে কেন্দ্রীয় প্রবণতাটা কাকে বলে সে সম্পর্কেই আলোকপাত করা হয়েছে। আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায় হচ্ছে তিনটি: গাণিতিক গড় বা গড়, মধ্যক আর হচ্ছে প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমাদের কি কাজে লাগে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে বোঝার তেমন কিছু নেই, একটু রিডিং করলেই আশা করি সবাই বুঝতে পারবে। তোমরা দলগতভাবে যে উপাত্ত সংগ্রহ করেছ, অধ্যায়টির এই অংশে ওই উপাত্তসমূহকে বিশ্লেষণ করে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করবে। এরপর সংগৃহীত উপাত্তের সাধারণ কিছু বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার যে তিনটি পরিমাপক আছে সে সম্পর্কে ধারণা লাভ করবে। তো এখানে আমরা মূলত এই টিউটোরিয়াল থেকে কি কি জানবো সে সম্পর্কেই আলোকপাত করা হয়েছে। তো এখানে গড়, মধ্যক ও প্রচুরক কখন কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় এগুলো আমরা জানবো। গড়, মধ্যক ও প্রচুরক থেকে আমরা কি ধরনের তথ্য পাই এবং এর মাধ্যমে উপাত্তকে কিভাবে ব্যাখ্যা করা যায় এগুলো আমরা জানবো। অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত থেকে গড়, মধ্যক ও প্রচুরক গণনা বা পরিমাপ করার প্রক্রিয়া কি, এই যেখানে যে প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে আমরা মূলত এই চ্যাপ্টারটা শেষে এই সকল প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে পেয়ে যাব। চলে যাচ্ছি 219 পৃষ্ঠাতে। এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশ্নের আমরা সমাধান করিনি, সাধারণ আলোচনা ছিল, সেটাই কিন্তু করে যাচ্ছি। এই অংশের কাজগুলো করার সময় তোমরা যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তা পাশের বক্সে দেওয়া আছে। গাণিতিক গড় বা গড়, অ্যারিথমেটিক অ্যাভারেজ অর মিন। তো এখানে গড় বলতে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে আমরা জানব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছ উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায়। অর্থাৎ আমরা শিখেছিলাম, পঞ্চম শ্রেণীতেও আমরা শিখেছি যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা। মনে করো মন্টু মামার দোকান থেকে নিতুর পাওয়া 30 দিনের উপাত্ত যথাক্রমে
এক্স ওয়ান দ্বারা 560, x2 দ্বারা 615, x3 দ্বারা 830, এইভাবে x30 পর্যন্ত যার মান রয়েছে 670 পর্যন্ত। এখন এক্স চলকের n সংখ্যক বিভিন্ন মান, তাহলে এই প্রতিটি মানকে 30 দিনের যে লাভ ছিল সেগুলোকে x1, x2, x3 এইভাবে ধরে নেওয়া হলো। আর এই উপাত্তগুলোর গড় হবে হচ্ছে x বার, পড়তে হবে x বার, এখানে বলে দিয়েছে। তো x বারের সূত্র হচ্ছে এটা, যে যতগুলো উপাত্ত রয়েছে তার যোগফল আর কতগুলো রয়েছে তার সংখ্যা। এই সমষ্টিকে যখন সংখ্যা দ্বারা ভাগ দেব তখন কিন্তু আমরা গড় পেয়ে যাব। তো এখানে আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি উল্টা এম অথবা ইর মতো, এই চিহ্নটি হলো গ্রিক বর্ণ এবং বলা হয় ক্যাপিটাল সিগমা, যার অর্থ সমষ্টি। অনেকে এটাকে সামেশন বলে থাকেন, এটির সঠিক নাম হচ্ছে ক্যাপিটাল সিগমা। এই চিহ্নটি দ্বারা সমষ্টিকে নির্দেশ করে। তাহলে গত মাসে মন্টু মামার মোট লাভ হয় কত? লাভ হলো, আমরা মন্টু মামার যে লাভ ছিল দৈনিক ইনকাম সেগুলো আমরা যোগ করব, x1, x2, x3 এইভাবে 30 দিনের মোট লাভ যোগ করব, যোগ করে আমরা ভাগ করব। তো সেক্ষেত্রে তার আমরা 30 দিনের মোট লাভ যোগ করে আমরা দেখতে পাচ্ছি 21,925 টাকা। 30 দিনের লাভ, তাহলে 21,925কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা গড়ে কত টাকা করে দৈনিক লাভ বা মুনাফা হলো সেটি কিন্তু আমরা পেয়ে যাবো। এই যেখানে আমরা 21,925কে 30 দ্বারা ভাগ দিলে দেখতে পাচ্ছি 730.83 টাকা প্রায়। এই পদ্ধতিতে পাওয়া গড়কে আমরা গাণিতিক গড় বা গড় বলে থাকি। প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। এখানে অবশ্যই আমরা এই বড় যোগ বিয়োগ ভাগগুলোর জন্য অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আচ্ছা, সংখ্যাগুলো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে উপরের পদ্ধতিতে গড় বের করা অনেক কষ্টের, তাই না? এই যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে 560, 615, এগুলো যদি 5,60,000 বা 6,15,000 এরকম যদি হতো তাহলে কিন্তু এই গড়টা বের করা, যোগফলগুলো নির্ণয় করা এবং ভাগ করে গড় বের করা একটু জটিল হয়ে যেত আর কি, যদি মানগুলো বড় হতো। আর এখানে ছোট মান রয়েছে, এজন্য কিন্তু তেমন একটা জটিল হয়নি। অথবা এই 30টি উপাত্ত না থেকে যদি আরও বেশি উপাত্ত থাকতো তো সেক্ষেত্রে আমরা কি করতাম সেটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটু কম কষ্ট করে সহজেই বড় বড় অনেকগুলো সংখ্যার গড় নির্ণয় করা গেলে কেমন হয়? তাহলে চলো বিন্দু মাসির দোকান থেকে নিতুরপাহ উপাত্তগুলোকে ছক 10.4-এর মাধ্যমে বিন্যস্ত করে দেখি তিনি গত মাসে গড়ে কত টাকা লাভ করেছেন। তো এখন আমরা একটা ছকের সাহায্যে এই গড় নির্ণয় করার চেষ্টা করি। এখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব বইয়েতেই করে দেওয়া আছে। আমরা মূলত পরবর্তীতে এই ধরনের প্রশ্ন পাবো এবং সেগুলোর সমাধান করব এবং তখন ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে লাভের পরিমাণ 555 টাকা 2 দিনে লাভ করেছে, বা 2 দিনে এই 555 করে দেওয়া আছে 2 দিন। তো এখানে দিন সংখ্যা হচ্ছে 2। 620, এই 620 টাকা 4 দিন দেওয়া আছে, তাহলে 620, 620, 620 এইভাবে 4 বার না লিখে একবার লিখে দিন সংখ্যাতে 4 লেখা হয়েছে। তারপরে 660, 30 দিনের মধ্যে 5 বার রয়েছে, 730 7 বার রয়েছে, এইভাবে সবগুলো লেখা হলো। আর এই যে FI XI, এখানে লাভের পরিমাণের সাথে হচ্ছে দিন সংখ্যা গুণ করে FI XI বের করা হয়েছে এবং এই সবগুলো মান যোগ করে আমরা দেখতে পাচ্ছি 21,825। আর এখানে মোট দিন সংখ্যা হচ্ছে 30। এখন আমরা এটার গড় কীভাবে করতে পারি সেটা আমরা দেখে নিই। গত মাসে বিন্দু মাসির চায়ের দোকান থেকে গড় লাভ হয়েছে, আমরা এই 21,825 এটাকে ভাগ দেব হচ্ছে 30 দ্বারা। তো যেখানে 21,825 ভাগ হচ্ছে 30, আমরা দেখতে পাচ্ছি 727.50 টাকা। এটি কিন্তু একটু আগে আমরা যে পদ্ধতিতে করলাম ছক ছাড়া সেই একই ধরনের নিয়মে কিন্তু এখানে করা হয়েছে, কিন্তু এটি ছকের সাহায্যে। ছকে এখানে যে কাজটি করা হয়েছে একই ধরনের যে লাভের পরিমাণ সেগুলো একাধিকবার না লিখে এই দিন সংখ্যাতে সেই 2 বার থাকলে 2, 4 বার থাকলে 4 এভাবে লেখা হয়েছে। আশা করি বোঝার কথা। তারপর আমরা চলে যাচ্ছি 220 পৃষ্ঠাতে। 220 পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি নিতুর পাওয়া তথ্য অনুসারে গত মাসে মন্টু মামার দোকানে গড় লাভ বেশি ছিল। তো এখানে কিন্তু আমরা সেটা দেখে নিলাম আর কি, যে মন্টু মামার দোকানে গড় লাভ বেশি হয়েছে। আমরা দুটি পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখলাম, যদিও এই পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ, কিন্তু উপাত্তের সংখ্যা অনেক বেশি হলে এভাবে গড় নির্ণয় করা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে ভুল হওয়ার সম্ভাবনা
থাকে। তাই উপাত্তের সংখ্যা বেশি হলে উপাত্তসমূহ শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে গড় নির্ণয় করা অধিক শ্রেয়। আমরা যে পদ্ধতিতে গড় নির্ণয় করলাম এটি খুবই সহজ একটি পদ্ধতি, কিন্তু উপাত্তের পরিমাণ যদি বড় এবং অনেক বেশি হয় সেক্ষেত্রে এ পদ্ধতিতে সমাধান না করাই উত্তম। আমরা এখন নতুন আরও একটি পদ্ধতিতে দেখে নেব, সেটি হচ্ছে উপাত্তগুলোকে বিন্যস্ত করে সারণীর মাধ্যমে গড় নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সেটাই দেখে নিই। সারণীবদ্ধ করার জন্য কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি, কারণ আমরা ইতিপূর্বে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করেছিলাম। আর গণসংখ্যা নিবেশন সারণীতে প্রথমে আমাদের যেটি বের করতে হয়, পরিসর বের করতে হয়। উপাত্তের পরিসর হবে পাশের ঘরে। তো এখানে আমরা পরিসরটা একটু লিখি। এখানে ছোট সংখ্যা হচ্ছে 555 আর বড় সংখ্যা হচ্ছে 875। তো আমরা পরিসর সমান জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ হয় 1। তো এখানে সেই ক্যালকুলেশনটাই আমরা এখন করি। 875 সেখান থেকে বিয়োগ যাবে 555, বিয়োগ করে যে মান থাকবে তার সাথে 1 যোগ করলে আমরা পাই 321। তারপর শ্রেণী ব্যবধান 50 নিলে শ্রেণী সংখ্যা হবে। এখানে পরিসর অনেক বেশি, এজন্য এখানে শ্রেণী ব্যবধান 50 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করা হয়েছে। 321কে যদি আমরা 50 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে পাবো 6.42। আর আমরা জানি শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যাতে নিতে হয়। তো 6 পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 7, আমরা এখানে 7 লিখব। যদি 5 দশমিক কিছু আসতো তাহলে 5 পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6, আমরা 6 নিতাম। 8 দশমিক যদি আসতো 8 পরবর্তী পূর্ণ সংখ্যা 9 নিতাম। আশা করি বোঝার কথা। ভেবে দেখো তো, উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করা হলে প্রতিটি শ্রেণীর কেন্দ্রীয় মান কিভাবে পাওয়া যাবে? এটির উত্তর একটু পরে দেওয়া আছে। যে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করা হলে প্রতিটি শ্রেণীর কেন্দ্রীয় মান, এই প্রতিটি শ্রেণীর কেন্দ্রীয় মান নির্ণয় করার জন্য মূলত আমাদের ওই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। সে সম্পর্কে এখানেই বলা হয়েছে। ধরে নেওয়া হয় যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ উপাত্তের প্রতিটি শ্রেণীর গণসংখ্যাগুলোর বেশিরভাগ ওই শ্রেণীর মধ্যমানের কাছাকাছি কেন্দ্রীভূত হয়। তাই প্রতিটি শ্রেণী মধ্যমানকেই ওই শ্রেণীর প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ কোনো একটি শ্রেণী লিখে শ্রেণীটির উচ্চসীমা ও নিম্নসীমা লেখো। এখানে আমরা একটা শ্রেণী লিখলাম, এটি আমাদের ইচ্ছা মতো লিখেছি 10 থেকে 20। এটার উচ্চসীমা হচ্ছে 20 আর নিম্নসীমা হচ্ছে 10। শ্রেণী মধ্যমানের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ হচ্ছে 2। তো এখানে নিম্নসীমা 10 আর উচ্চসীমা হচ্ছে 20, এই দুটা যদি আমরা যোগ করি তাহলে পাই 30, আর 30কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাই 15। তো তাহলে এই শ্রেণীর মানগুলো 15 দ্বারা প্রতিনিধিত্ব করবে আর কি। তার মানে 15 খুব কাছাকাছি মান থাকবে এখানে, কিন্তু মানটি কত সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো না। তারপর চলে যাচ্ছি 221 পৃষ্ঠাতে। এবার চলো ছক 10.5 তৈরি করে ফেলি। তো এখানে একটি ছক করা হয়েছে। এই ছকের প্রথম 3টা ঘর খুবই সহজ। এটি গণসংখ্যা নিবেশন সারণী, যা আমরা ইতিমধ্যে করে নিয়েছি। আর এই শ্রেণীর মধ্যমান, এই মধ্যমানটা কিন্তু আমরা একটু আগে সূত্র দেখলাম যে শ্রেণীর ছোট সংখ্যা এবং বড় সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে। 550 আর 600 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 575। বোঝার কথা। আর এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 50, এজন্য 575-এর সাথে 50 যোগ করে গেলে আমরা পরবর্তী মধ্যমানগুলো কিন্তু পেয়ে যাব। পরবর্তী শ্রেণীর মধ্যমানগুলো এখানে তাই করা হয়েছে। আমি আবার বলছি মধ্যমান কিভাবে নির্ণয় করা হয়েছে। 550-এর সাথে 600 যোগ করা হয়েছে, যোগ করে 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ কেন? সব ক্ষেত্রে কিন্তু 2 দ্বারাই ভাগ দিতে হবে, কারণ এখানে আমরা শ্রেণীর 2টি মান যোগ করেছি, এই জন্য 2 দ্বারা ভাগ দিলে কত বের হয়েছে? 575। আর এই পরবর্তীগুলোতে আমরা শ্রেণী ব্যবধান 50 ছিল, এই 50 যোগ করে গেছি। তারপরে এফআই কিভাবে? এই যেখানে দিন সংখ্যাকে এফআই দ্বারা চিহ্নিত করা হয়েছে আর মধ্যমানকে এক্সআই দ্বারা, তাহলে এই দিন সংখ্যা আর এই মধ্যমান এই 2 ঘর গুণ করলে আমরা এই ঘরটা পাই। তারপরে এখানে ক্যাপিটাল সিগমা অর্থাৎ সমষ্টি বোঝানো হয়েছে। এফআই সমান 21900, অর্থাৎ এই সবগুলো ঘরের মান যোগ করলে আমরা পাই 21900। তারপর অতএব গত মাসে লাভের গাণিতিক গড়, এখানে সূত্র লেখা হয়েছে। সূত্র আমরা এভাবে লিখতে পারি যে ক্যাপিটাল সিগমা এফআই ভাগ হচ্ছে এন। এই উপরে 1-এর পরিবর্তে সরাসরি এই মানটাও লেখা যাবে। তো এখানে 1 ভাগ
30 আর 21,900, 21,900-কে 30 দ্বারা ভাগ দিলে আমরা পাই 730। গাণিতিক গড় নির্ণয়ের এই নতুন পদ্ধতিকে প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। আমরা যে পদ্ধতিটা দেখলাম, মধ্যমান এবং দিন সংখ্যা বা কোনো সংখ্যা গুণ করে তারপরে সবগুলো মান যোগ করে ভাগের মাধ্যমে যে মানটা পাওয়া যায়, এই পদ্ধতির গড়কেই বলে হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির গড়। তারপর এখানে আমরা দলগত কাজ দেখতে পাচ্ছি, 221 পৃষ্ঠার দলগত কাজ। তো এটি আমাদের এই টিউটোরিয়ালের প্রথম কাজ। আমরা এখন এটার সমাধান করব। তো প্রশ্নটা আমরা একটু ভালোভাবে দেখে নিই। প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতেই বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করেছিলাম। আমরা সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করেছিলাম। সেই সংগৃহীত উপাত্ত থেকে ইতিমধ্যে কিন্তু আমরা অজীব রেখা, বহুভুজ, তারপরে আয়তলেখ, গণসংখ্যা নিবেশন সারণী ইত্যাদি কিন্তু করে ফেলেছি। এখন এখানে আমরা মূলত যেটি করব, উপাত্তগুলো ব্যবহার করে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। তারপর গোলাপ দলের সদস্যরা কি মনে করে এগুলো আমরা করব। তো প্রথমে আগে ক নাম্বারের সমাধানটা করে নিচ্ছি। দলগত কাজের সমাধান ক। গড় নির্ণয়ের জন্য সারণী। ইতিমধ্যে কিন্তু আমরা যে উপাত্তগুলো দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করেছিলাম, সেখানে আমরা একটি গণসংখ্যা নিবেশন সারণীও প্রস্তুত করেছিলাম। তো এখানে নতুন করে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি না, আমি মূলত সেখান থেকে 3টি কলামের মান নিয়ে নিচ্ছি। তো প্রথমে শ্রেণীব্যাপ্তি থাকবে, তারপরে ট্যালি চিহ্ন, তারপরে গণসংখ্যা। এখানে চাইলে যেহেতু আমরা ইতিমধ্যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে নিয়েছি, সেখান থেকেই গড় নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা ট্যালির ঘরটা না দিলেও চলবে, তো আমরা এটি দিতেও পারি, নাও পারি। তারপর নতুন যে দুটি ঘর, সেখানে হচ্ছে মধ্যমান xi আর হচ্ছে fi xi। এখন আমরা এই ঘরগুলো পূরণ করি। শ্রেণীব্যাপ্তি আমরা কিন্তু ইতিমধ্যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে নিয়েছি, তো সেক্ষেত্রে এগুলো আর বুঝিয়ে দিচ্ছে না, সরাসরি সেই মানগুলোই লিখে নিচ্ছে। 50 থেকে 54, 55 থেকে 59 আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে উপস্থিতি, সেই তত্ত্ব বা উপাত্তগুলো সংগ্রহ করেছিলাম, আর সেখানে সেই উপাত্তগুলোকেই কিন্তু আমরা সারণীভুক্ত করেছিলাম, অর্থাৎ বিন্যস্ত করে নিয়েছিলাম। সেই সারণী দ্বারাই এখন আমরা গড় নির্ণয় করব। তো এখানে আমরা ট্যালিগুলো বসিয়ে নিচ্ছি। তারপর গণসংখ্যা। এখন এই মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? 50 আর 54 যোগ করে 2 দ্বারা ভাগ দেব। 50 আর 54 যোগ করে হয় হচ্ছে 104, আর 104-কে 2 দ্বারা ভাগ দিলে এখানে আমরা পাই 52। আর এখানে আমরা শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান পাস করে নিয়েছি, অর্থাৎ মধ্যমানের সাথে এখন 52 আছে, এই 52-র সাথে শ্রেণী ব্যবধান যোগ করে গেলেই পরবর্তী ঘরগুলোর মান আমরা পেয়ে যাব। তো 52-র পরে 57, 62, এভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করে নিলাম। এখন এখানে fi xi, অর্থাৎ গণসংখ্যার ঘর আর মধ্যমানের ঘর গুণ করে আমরা এই ঘরটা পূরণ করব। 3 আর 52 গুণ করলে 156। অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন, অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে। তো বাকি ঘরগুলো আমি পূরণ করে নিচ্ছি। তারপর শেষ ঘরে আমাদের যেটা করতে হবে, ক্যাপিটাল সিগমা দিয়ে fi xi সমান এই সবগুলো ঘরের মান যোগ করতে হবে। যোগ করলে আমরা পাই 2015। এখন আমরা গড় নির্ণয় করব। অতএব নির্ণয় গাণিতিক গড়। আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করছি। তো এখানে সূত্র ক্যাপিটাল সিগমা fi xi ভাগ হচ্ছে n। এখানে আমরা মান বসাই। fi xi এটার মান হচ্ছে 2015, যাকে 30 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমরা পাই 67.167 প্রায়। আশা করি ক নং বোঝার কথা। কোথাও যদি বুঝতে কারো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখতে পারেন। এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। খ নংয়ের যে প্রশ্নটা, গোলাপ দলের সদস্যরা কি মনে করে বয়স অনুসারে সহপাঠীদের গড় উচ্চতা যথার্থ? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। প্রয়োজনে ছেলে ও মেয়েদের বয়সের সঙ্গে আদর্শ উচ্চতার আলাদা আলাদা তথ্য উপাত্ত ব্যবহার করতে পারবে। আমরা কিন্তু গোলাপ দলের যে কাজ ছিল, সহপাঠীদের বয়স এবং উচ্চতা যে তথ্য উপাত্ত সেগুলো সংগ্রহ করার কথা ছিল। আমরা কিন্তু এই ধরনের কোনো সমস্যার সমাধান করিনি, বা শুরুর দিকে একটি দেখিয়ে দিয়েছিলাম, সেটি হচ্ছে আনুমানিকভাবে। কিন্তু শিক্ষার্থীরা তার সহপাঠীদের মেপে সে বয়স এবং উচ্চতা কিন্তু সংগ্রহ করবে। সেক্ষেত্রে তাদের এক একজনের উত্তর এক এক রকম হবে। তো এখানে উত্তরে যেটা করতে হবে
যে গোলাপ দলের সদস্যরা কি মনে করে বয়স অনুসারে সহপাঠীদের গড় উচ্চতা যথার্থ। তো বয়স অনুযায়ী বাংলাদেশের এই ছেলে মেয়েদের গড় উচ্চতা কত থাকা উচিত, তার কাছাকাছি কোনো মান পাওয়া যায় কি না, সেই অনুযায়ী এখানে কমেন্টস লিখতে হবে। যে যদি কাছাকাছি মান পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে বয়স অনুসারে সহপাঠীদের গড় উচ্চতা যথার্থ। আমরা যেহেতু গোলাপ দলের সদস্যরা যে উপাত্তগুলো সংগ্রহ করেছিল সে ধরনের কোনো সমস্যার সমাধান করিনি, তাই এখানে এটি দেখিয়ে দিচ্ছে না। আশা করি শিক্ষার্থীরা খুব সহজে এটি করতে পারবে। তো এখানে আদর্শ যে উচ্চতা তার সঙ্গে তুলনা করে দেখতে হবে যে মানটা কাছাকাছি নাকি অনেক পার্থক্য হয়ে যায়। যদি পার্থক্য হয়ে যায় সেক্ষেত্রে মান বা উচ্চতা যথার্থ নয়, এভাবে আমরা লিখব। তারপর পরের প্রশ্ন, বিদ্যালয়ের বাগানের গাছগুলো উচ্চতার গড় থেকে ডালিয়া দলের সদস্যরা কি মনে করে গাছগুলোর বৃদ্ধি স্বাভাবিক। এখানে ওই একই ধরনের প্রশ্ন। যারা ডালিয়া দলের সদস্য ছিল তাদের কাজ ছিল হচ্ছে বিদ্যালয়ের যে বাগান রয়েছে তার গাছগুলোর উচ্চতার মেপে দেখা এবং কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি তথ্য সংরক্ষণ করা। তো এখানে কিন্তু আমরা এই ধরনের তথ্য সংরক্ষণ করিনি। তো সেক্ষেত্রে যারা বা যে দলের শিক্ষার্থীরা এই ডালিয়ার সদস্য হবে তারা কিন্তু গাছের গড় উচ্চতাগুলো মেপে দেখবে, পাতা কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে এগুলো দেখে এখানে কিন্তু সেই ধরনের একটি কমেন্টস লিখতে হবে, মন্তব্য লিখতে হবে। আশা করি খুব সহজেই লিখতে পারবে। আমরা এখন শেষের প্রশ্নে চলে যাচ্ছি, দলগত কাজের প্রশ্ন ঘ নাম্বার। ছক 10.4 এবং 10.5-এর ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার তোমাদের কিভাবে সাহায্য করেছে লেখো। আমরা কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। আর ক্যালকুলেটর কিভাবে সাহায্য করবে, ছক 10.4 ও 10.5-এ গুণ ভাগের কাজ ছিল। আমরা কোনো ধরনের গণনাকারী যন্ত্র ছাড়াই হিসাবগুলো করতে পারতাম, যেখানে ভুল হওয়ার প্রবণতা বেশি থাকতো এবং অধিক সময় লাগতো। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অতি কম সময়ে নির্ভুল ফলাফল পেতে পারি। তো এটা কিন্তু আমরা এখানে এটা লিখতে পারি। তারপর লক্ষ্য করো, বিন্দু মাসির দোকানের লাভের অবিন্যস্ত উপাত্ত থেকে গড় লাভ পেয়েছিলে 727.50 টাকা এবং বিন্যস্ত উপাত্ত থেকে গড় লাভ আমরা পেলাম 730 টাকা। তো এখানে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। মূলত এই পার্থক্যটা কেন হলো এখানে সেটি নিয়েই আলোকপাত করা হয়েছে। প্রশ্ন হলো, এমন আলাদা মান কেন পেলাম এবং এদের কোনটি ঠিক। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা জানি ঠিক কোন উপাত্ত কতবার করে আছে। যেমন ছক 10.4-এ 555 আছে হচ্ছে 2 বার, কিন্তু বিন্যস্ত উপাত্তে আমরা শুধু এটুকু জানি যে একটি শ্রেণীতে ঠিক কতগুলো উপাত্ত আছে। যেমন আমরা 10.4-এ 555 ছিল 2 বার, আর 10.5-এ এসে আমরা 550 থেকে 600 এই উপাত্তের মধ্যে গণসংখ্যা ছিল হচ্ছে 2টি, কিন্তু এই 2 দ্বারা কোন মানটাকে নির্দেশ করা হচ্ছে সেটি কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারিনি, যে কারণেই কিন্তু এই মূলত এই মানের পার্থক্যটা হয়েছে। তো এখানে কিন্তু বিন্যস্ত করার ফলে আর জানার সুযোগ থাকে না যে এই 2 উপাত্তের মান কি কি। এজন্য আমরা 550 এবং 600-এর শ্রেণী মধ্যমানকে ওই শ্রেণীর প্রতিনিধি নিয়েছি। এই যে এখানে যে আমরা 2 ধরে নিয়েছি, এই 2 দ্বারা মূলত 575-কে ধরা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মান ছিল 555। এই জন্যই কিন্তু এই মানগুলোর মধ্যে একটা পার্থক্য লক্ষিত হয়। এই পার্থক্য যেন না হয় সেজন্য নতুন আরও একটি পদ্ধতি রয়েছে গড় নির্ণয়ের জন্য। আমরা এখন সেই পদ্ধতিটি দেখে নেব, যেটি 222 পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। গড় নির্ণয়ের যে আরও একটি পদ্ধতি রয়েছে, এখন আমরা সেই পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত জানব। তো এখানে একটু আমরা খেয়াল করি, যদি ভালোভাবে খেয়াল করো দেখবে ছক 10.4 এবং 10.5-এ উভয়টিতেই এফআই-এর মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গণসংখ্যার যে মান সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু মানের পরিবর্তন হয়েছে। এক্সের যে মানগুলো ছিল সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। এক্সের বা মধ্যমানগুলোর মাঝামাঝি কোনো একটি এক্সকে অনুমিত গড় হিসেবে ধরে নিতে পারি, আর এই অনুমিত গড়কে সাধারণত এই প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। তা আমরা যে পদ্ধতিতে এখন গড় নির্ণয় করব সেখানে মূলত এ থাকবে, এই এর মান হচ্ছে অনুমিত গড়, অর্থাৎ যতগুলো গড় থাকবে তার যে মধ্যবর্তী মানটা সেটাই হচ্ছে এর মান হবে। তারপরে অবিন্যস্ত উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করা হলে প্রতিটি শ্রেণীর ব্যবধান এই
সাধারণত সমান থাকে। সেক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ধাপ বিচ্যুতি, এখানে ধাপ বিচ্যুতির একটা সূত্র দেওয়া হয়েছে। ধাপ বিচ্যুতি হচ্ছে মধ্যমান থেকে বাদ যাবে অনুমিত গড় ভাগ হচ্ছে এইচ। নির্ণয় করে তুলনামূলকভাবে সহজে এবং কম সময়ে গাণিতিক গড় নির্ণয় করা যায়। তাছাড়া এফআই ইউআই এর মান ও সমষ্টি বের করাও অনেক সহজ। এখন আমরা সেই পদ্ধতিটি জানব। গাণিতিক গড় নির্ণয় করার এই পদ্ধতিকে অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতি বলা হয়ে থাকে। অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। তো এখানে গড়ের যে সূত্র সেটি দেওয়া হয়েছে x = a প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই ভাগ হচ্ছে n গুণন এইচ। তারপর এখানে কি দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর এদিকে এই সূত্র সম্পর্কেই বিস্তারিত একটু বলা হয়েছে। এখন আমরা মূলত এ ধরনের একটি প্রশ্নের সমাধান করব। তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে একটি গড় দেখানো হয়েছে। মূলত আমি এই গড়টি নিয়ে আলোচনা করছি না, যেহেতু একটু পরে আমরা দলগতভাবে এই একই নিয়ম বা পদ্ধতিতে গড় নির্ণয় করব, সেখানেই আমি বিস্তারিত আলোচনা করব। তো এটি নিয়ে আর আলোচনা আমি করছি না। আমরা দেখতে পেলাম বিন্দুমাসির দোকানের লাভের অবিন্যস্ত উপাত্ত থেকে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত গড়ের লাভের মান একই। তো এখানে আমরা যে শুরুতে যে গড়টি নির্ণয় করেছিলাম আর এখানের যে গড়, এই দুটি মান কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি। তাহলে বলা যায় শ্রেণীর দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধান সমান থাকলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অধিকতর নির্ভরযোগ্য। প্রত্যেক দল, এখানে দলগত কাজ রয়েছে, প্রত্যেক দল নিজেদের শ্রেণী বিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর কোন পদ্ধতিতে গড় নির্ণয় করা সহজ এবং অধিক নির্ভরযোগ্য নিজ নিজ খাতায় লিখতে হবে। এখন আমরা এই দলগত কাজটির সমাধান করে নিচ্ছি। দলগত কাজের সমাধান ক, যেটি 223 পৃষ্ঠার দলগত কাজ। গড় নির্ণয়ের জন্য সারণী। তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যদি বিন্যস্ত উপাত্ত থাকে সেক্ষেত্রে 5টি কলাম লাগবে, আর যদি বিন্যস্ত উপাত্ত না থাকে সেক্ষেত্রে 6টি কলাম লাগবে। তো এখানে আমাদের বিন্যস্ত উপাত্তই কিন্তু আছে, আমরা এজন্য 1টি 2টি 3টি 4টি 5টি কলাম নিচ্ছি। প্রথম কলামে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, এটি এফআই দ্বারা চিহ্নিত করা হয়েছে, মধ্যমান বা শ্রেণী মধ্যমান, তারপর ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির সূত্র এটা, আর এখানে এফআই ইউআই। এখানে আমরা ট্যালির ঘরটি বাদ দিলাম। কেন বাদ দিলাম? কারণ ইতিমধ্যে কিন্তু আমরা গণসংখ্যা নির্বাচন সারণী বেশ কয়েকটা আগের ভিডিওতেই করে নিয়েছিলাম। তো এখানে চাইলে আমরা সেই ট্যালির ঘরটাও দিতে পারি, না দিলেও চলবে, যেহেতু আমরা গণসংখ্যা নির্বাচন সারণী এখানে নতুন করে করছি না, এজন্য ট্যালির ঘরটা আমি বাদ দিয়েছি। চাইলে ট্যালির ঘরও দেওয়া যাবে। তো শ্রেণী ব্যাপ্তিগুলো লিখে নিলাম, গণসংখ্যাও কিন্তু লিখে নিলাম। মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সেটি একটু আগে আলোচনা করেছি। এখন আমাদের যেটি কাজ, এই ধাপ বিচ্যুতিটা নির্ণয় করা। তো ধাপ বিচ্যুতি নির্ণয় করার আগে এখানে আমাদের এ লাগবে। x - a, এক্সতে হচ্ছে মধ্যমান, এই যেগুলো সবটি মধ্যমান, আর এতে হচ্ছে মধ্যমানের মধ্যমান বা অনুমিত গড়। মধ্যমানের মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? এখানে আমরা মোট শ্রেণী দেখতে পাচ্ছি 7টি, 1 2 3 4 5 6 7টি। 7টি বা বিজোড় সংখ্যক শ্রেণী থাকলে উপর থেকে সমান কয়েকটা শ্রেণী বাদ দেব, নিচ থেকে সমান কয়েকটা বাদ দিয়ে মাঝের যেটি থাকবে ওইটি হবে হচ্ছে এর মান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি শ্রেণী, 7 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 6। তাহলে উপর থেকে 6কে 2 দ্বারা ভাগ দিলে উপর থেকে 3টা শ্রেণী বাদ যাবে, নিচ থেকে 3টা শ্রেণী বাদ যাবে। তাহলে মাঝের যে শ্রেণী ওইটার মধ্যমানই হবে এর মান। তো এখানে 67, এটি হচ্ছে এর মান। আর এটি যদি জোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমি আবারও বলছি, যদি শ্রেণী জোড় সংখ্যক থাকে সেক্ষেত্রে আমরা এই প্রথম শ্রেণীর মধ্যমান এবং শেষ শ্রেণীর মধ্যমান যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ দেব। দেখুন এখানে আমি 52 এবং 82 যদি যোগ করি তাহলে 134 পাবো। 52 এবং 82 যোগ করলে 134 পাবো। 134কে আমরা 2 দ্বারা ভাগ দেব। 134কে 2 দ্বারা ভাগ দিলে যে মানটা আসবে ওই মান এই মধ্যমানগুলোর ভিতরে কোনটার ভিতরে থাকবে ওইটাই আমরা এ হিসেবে ধরে নেব। আশা করি বোঝার কথা। আমি আবারও বলছি, যখন জোড় সংখ্যক শ্রেণী থাকবে সেক্ষেত্রে প্রথম শ্রেণীর মধ্যমান আর শেষ শ্রেণীর মধ্যমান যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করে যে মান পাবো ওই মান আমরা প্রথমে যে মধ্যমানের মধ্যে পাবো সেটাইকেই আমরা এর মান হিসেবে গণনা করে নেব।
আর যে ঘরে এ সেই ঘরের মান আসবে হচ্ছে 0। কিভাবে 0 আমি হিসাব করেই দেখিয়ে দিচ্ছি। এখানে মধ্যমান x এর মান হচ্ছে 67, এর মান 67। তাহলে 67 থেকে 67 বিয়োগ করলে উপরে আসে 0। আর এর মান হচ্ছে এখানে 5 শ্রেণীব্যাপ্তি। 0কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 0ই হয়ে যায়। তার উপরেরটাতে যাই, এখানে x এর মান 62, 62 থেকে 67 বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে -5। -5কে যদি আমরা +5 দ্বারা ভাগ দিই তাহলে আমরা এখানে ভাগফল পাই -1। তার উপরেরটাতে আসবে হচ্ছে -2, তার উপরেরটাতে -3। এটি হিসাব করার কিন্তু দরকার হবে না, কারণ ঘুরে ফিরে এই মানগুলোই আসবে। যে ঘরে এ সেই ঘরে আমরা ধাপ বিচ্যুতি বসাবো হচ্ছে 0, উপরের দিকে আমরা এক এক করে কমিয়ে ফেলবো -1, -2, -3, আর নিচের দিকে আমরা উপরের দিকে আমরা এক এক করে কমিয়ে যাব আর নিচের দিকে এক এক করে বৃদ্ধি করে যাব 1, 2, 3, এইভাবে যত ঘর থাকবে তত ঘরেই যাবে। আশা করি বোঝার কথা। আমি আবার বলছি, এর মানটা প্রথমে নির্ধারণ করতে হবে। এর মানটা নির্ধারণের জন্য শ্রেণী যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে মাঝের ঘরের মধ্যমানটাই হবে এর মান, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে আমরা সমান কয়েকটা উপর থেকেও বাদ দিতে পারি, নিচ থেকেও বাদ দিতে পারি, অথবা সবচেয়ে ভালো যেটি পদ্ধতি সেটি হচ্ছে প্রথম মধ্যমান আর শেষ মধ্যমান যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করে যে মান আসবে ওই মানটা আমরা খুঁজবো যে কোন শ্রেণীর মধ্যমানের মধ্যে আছে, সেটাই হবে এর মান। আর যে ঘরে এ ওই ঘরেই ধাপ বিচ্যুতি নেব হচ্ছে আমরা 0, উপরের দিকে -1, -2 এভাবে লিখে যাব আর নিচের দিকে প্লাসের মান লিখে যাব। এখন আমরা এই ঘরটা পূরণ করি। fi ey, এখানে fi 3 ey -3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, 3 আর 3 গুণন করলে আমরা পাই 9। এখানে আছে 6, এখানে হচ্ছে -2। এখানে যদিও বীজগণিতের অঙ্ক সবগুলো ইংরেজিতে বলা উচিত, কিন্তু দ্রুততার সাথে বলার জন্য আমি সবগুলোকে বাংলাতেই কিন্তু বলে নিচ্ছি। তাহলে 6 আর 2 গুণন করলে আমরা পাই হচ্ছে -2 আছে, তাহলে হচ্ছে -12, 5 1-কে 5 হবে -5, আর যে ঘরে 0 ওই ঘরে 0ই। 1-এর সাথে 1 গুণন 1 1-কে 1, 7-এর সাথে 2 গুণন 7 2 গুণে 14, 4-এর সাথে 3 গুণন 3 4-এ 12। এখন আমরা যোগ বিয়োগ করব। ক্যালকুলেটরে এখানে যেভাবে আছে এভাবে তুললেই আমরা সঠিক ফলাফল পেয়ে যাব। কিভাবে তুলব? -9, -12, -5, এ 0 তোলার দরকার নেই, তারপরে +1, +14, +12, এইভাবে তুললে কিন্তু এখানে আমরা একটা ফলাফল পেয়ে যাব। অথবা আমরা যেটা করতে পারি, বিয়োগেরগুলো আলাদা যোগ করব, যোগেরগুলো আলাদা যোগ করে শেষে আমরা বিয়োগ দেব। এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। এখানে আমরা যে ফলাফলটা পাই, এই 12 থেকে 12 বিয়োগ হয়ে গেল, 9 আর 5-এ হয় হচ্ছে 14, এই 14 থেকে 14 বাদ যায়, থাকে হচ্ছে 1। আমরা সিগমার মান পাচ্ছি fi ey সমান হচ্ছে কত? 1। এই ছকে কিন্তু অনেক সময় এখানে মাইনাস মানও আসতে পারে, প্লাস মানও আসতে পারে, মাইনাস মানও আসতে পারে, আবার শূন্যও আসতে পারে। এখন আমরা সূত্র বসাই। গাণিতিক গড়ের সূত্র x bar equal to a plus sigma fi ey divided 10 গুণন h। এখন এখানে কোনটি দ্বারা কোন মানকে নির্দেশ করে সেটা লিখে নিচ্ছি। এ দ্বারা অনুমিত গড় বা আনুমানিক গড় যার মান 67, এইচতে শ্রেণী ব্যবধান রয়েছে 5, এনতে মোট গণসংখ্যা যার মান 30, আর সিগমা fi ey এটার মান হচ্ছে 1। এখন এই সবগুলো মান আমরা এখানে চলকগুলো যে রয়েছে সেখানে বসিয়ে দিই। তারপর যদি কখনো এই মানে মাইনাস আসে তাহলে যেখানে যে আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, এই প্লাস কিন্তু পরের লাইনে থাকবে না, মাইনাস হয়ে যাবে। আর যদি প্লাস মান আসে তাহলে প্লাস থেকে যাবে। এখানে 5-এর সাথে 1 গুণন করে 30 দ্বারা আমরা ভাগ দিই, তা সেক্ষেত্রে আমরা পাই 0.167, আর এটার সাথে যোগ করলে আমরা পাই 67.167 প্রায়। আশা করি বোঝার কথা। কোথাও বুঝতে যদি কারো সমস্যা হয় এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আশা করি কমেন্টসে লিখবেন। আর এমনভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কারো কোথাও সমস্যা থাকার কথা না, তারপরেও সবাই সমানভাবে বোঝে না। কেউ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্টসে জানাতে পারেন। দলগত কাজের সমাধান খ নাম্বারে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অধিকতর সহজ এবং অধিক গ্রহণযোগ্য। প্রত্যক্ষ পদ্ধতির মান অপেক্ষা সংক্ষিপ্ত পদ্ধতির মানের গ্রহণযোগ্যতা বেশি। এটা আমাদের লিখতে বলেছিল, আমরা এইভাবে এখানে একটা কমেন্টস বা মন্তব্য লিখে নিলাম। তারপর এই পদ পর্যন্ত তোমার দলের
কাজের অগ্রগতি সম্পর্কে তোমার মতামত এখানে লিখে রাখো। আমরা যে কাজগুলো করলাম, আমার দল কি করলো না করলো, সে অনুযায়ী এখানে আমাদের মতামত লিখতে হবে। তো এখানে আমি পজিটিভ মতামতই লিখলাম। দলগত কাজসহ অন্যান্য কাজগুলোও প্রয়োজনে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করছি। কেউ কোনো জটিলতা অনুভব করলে আমরা সাহায্য করছি, এতে করে দলের সবাই দক্ষ হয়ে উঠছি। আমাদের দলের কাজের প্রতি আমি সন্তুষ্ট। এভাবে কিন্তু আমরা একটা মন্তব্য বা মতামত লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই বড় একটি টিউটোরিয়াল ছিল, অনেকগুলো পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়ের পূর্বে রিকোয়েস্ট করব, অষ্টম শ্রেণীর সকল ভিডিও, গণিতের সকল ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্লে লিস্ট থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।